প্রায় 2 ঘন্টা পর পুরানা পল্টনে জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। 2 জনকে জীবিত উদ্ধার। 2টি ফ্লোরে সব পুড়ে ছাই, জানা যায়নি কারণ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা কুয়েট। সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত জানালো প্রশাসন। রমজানের আগেই রাজধানীতে দেশি ফলের ঊর্ধ্বমুখী দাম। সরবরাহ ঘাটতির দাবি বিক্রেতা। চট্টগ্রামে আমদানি পণ্যের কন্টেইনার জট মজুত করে মূল্যবৃদ্ধির পায়তারার অভিযোগ। এবং 1.5 লাখ কোটি টাকা খরচেও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনে চলছে রেল। 63% লাইনই ঝুঁকিপূর্ণ। 15 বছরে লোকসান 28,000 কোটি। আয় বাড়াতে পণ্য পরিবহনে গুরুত্ব দেওয়ার পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারের 4র্থ ও 5ম তলায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায় ভোর 5:30টার দিকে আগুন লাগার খবর পাওয়ার 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে প্রথম ইউনিট। আগুন 4র্থ তলা থেকে 5ম তলায় ছড়িয়ে পড়লে ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে আরও 13টি ইউনিট। ফায়ার সার্ভিসের ল্যাডারের মাধ্যমে বহুতল এ ভবনটি থেকে উদ্ধার করা হয় 2 জনকে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় সকাল 7:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হন। এরপর থেকে উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আমাদের বুকের উপর পাড়া দিয়ে স্যার আপনারা ভিতরে প্রবেশ করেছেন। আমরা স্যার সকল ভিতরে কি আছে এটা স্যার আমরা দেখব না। আমরা স্যার বেশি বাজমান চালামাবো। আমাদের স্যার মোটিভেটেড বড় মৌসুমে নাটোরের 4 উপজেলায় 70 সেচ পাম্প চুরি। খোয়া যাচ্ছে ট্রান্সফরমার, মিটারও। থানায় অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের। বিদেশি ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর পর এবার বাড়ছে দেশি ফলের দাম। বরই, পেয়ারা, পেঁপে বাড়তি দামে কেনায় ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় দেশি ফলের সরবরাহ কম। পাইকারি বাজার থেকে তারাও কিনছেন বাড়তি দামে। অন্তরা সেনের প্রতিবেদন। বিদেশি ফলের দাম বৃদ্ধির কারণে দেশি ফলের উপর চাপটা পড়ে গেছে। বিদেশি ফলের দামটা যদি কম থাকতো, দেশি ফলের দামটা কিন্তু কম থাকতো। কাউরান বাজারের দেশি ফলের দোকান ঘুরে মিলল এই কথার সত্যতা। সম্পূরক শুল্ক বাড়ানোয় আমদানি করা ফলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশি ফলের দাম। ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে পেয়ারা, বড়ইয়ের মতো দেশি ফল। পেয়ারা তো এবারকার একবারই সব থেকে বেশি দাম বেশি, যেমন 130 টাকা 120। সিজন হিসেবে এত দাম হওয়ার কথা না। দেশি ফলে যদি আমাদের এই দামে কিনতে হয়, ইম্পোর্টেড মাল, তো তাহলে আরো অনেক দামে কিনতে হবে। কাউরান বাজারের পাইকারি আড়তে মানভেদে 1 কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়। খুচরায় ক্রেতাদের পেয়ারা কিনতে হচ্ছে 100 থেকে 150 টাকা দরে। মিষ্টি বড়ই পাইকারিতে বিক্রি হচ্ছে 40 থেকে 150 টাকায়, খুচরায় 80 থেকে 200 টাকা। পাকা পেঁপে বিক্রি হচ্ছে কেজিতে 80 থেকে 100 টাকা। খুচরা বাজারে দর 100 থেকে 150 টাকা। দাম বাড়ায় ফল কিনতে এসে কাউকে ফিরতে হচ্ছে খালি হাতে, কেউ আবার প্রয়োজনের তুলনায় কিনছেন কম। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। রেগুলার খাইতাম, সেখানে মনে করেন 1 মাসে একবার খাই বা 6 মাসে একবার খাই। 70-80 টাকা করে পার পিস, মানে তরমুজের কেজি। একটা নর্মালি যদি একটা তরমুজ 2-3 কেজির নিচে তো তরমুজ হয় না। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় তাদের বাড়তি মূল্যে বেচতে হচ্ছে এসব ফল। দেশি ফল অনেক বাড়তি। দেশি ফল একটু সরবরাহটা আপনার একটু কম, এই জন্য আপনি একটু পাইকারের কাস্টমারের খাইতেছে একটু বেশি, এই জন্য দাম একটু বেশি বাজারে। মোকামুবাড়িয়া জায়গা কয় রোজা আইছে, আর মাল আটকায় রাখি আমরা রোজার মধ্যে বেছে, রোজার মধ্যে খাই বেশি, এই কারণে এটার দাম বাড়তি। আড়তদাররা জানান, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে এসব দেশি ফলের। আমাদের মাল নষ্ট হয়ে যাবে, এগুলা রাখার মতো না, কাঁচা মাল কিনে আনতেছি বেশি দামে। তারপর আমাদের ট্রান্সপোর্ট খরচ, আমাদের লেবার খরচ, আমাদের গড় খরচ ইনক্লুডিং মিলিয়ে আমাদের কস্টিং একটা খরচ আছে। 1 কেজি পেপার কিনলেও 1 কেজি পেপারের দাম বর্তমান 80 টাকা। আর এরকম 20 কেজি 30 কেজি পেঁপে প্যাকেট করতে গেলে 1 কেজি পেপারের দরকার হয়।
তারপরে গাড়ি ভাড়া আগের তুলনায় ডাবল। রমজানের আগে দেশি বিদেশি ফলের এমন বাড়তি দামে ক্ষোভ বেড়েছে ক্রেতাদের মনে। এদিকে বেচাকেনা কমে আসার দাবি করে ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। আপেল কমলার দাম আকাশ ছোঁয়া, পেয়ারা কিংবা বড়ই কিনতে চাইছেন সেক্ষেত্রেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। আর তাই ফল কিনতে এসে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সব সংকট কাটিয়ে রমজানের আগে স্বস্তি ফিরুক দেশি বিদেশি ফলের বাজারে, এমনটাই প্রত্যাশা সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডকে গুদাম হিসেবে ব্যবহার করে রাখা হয়েছে রমজান ঘিরে আমদানি করা বিপুল পরিমাণ ভোগ্যপণ্যে। বন্দরের ইয়ার্ড এবং অফ ডকে এ ধরনের FCL কন্টেইনার আছে 40,000। এ প্রক্রিয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। 9 মার্চের মধ্যে এগুলো ডেলিভারি না নিলে 4 গুণ মাসুল আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে এই মুহূর্তে অবস্থান থাকা 40,089টি কন্টেনারের মধ্যে 31,384টি FCL কন্টেনার। আমদানি করা এসব কন্টেনারের পণ্য ছাড় না করে আমদানিকারক প্রতিষ্ঠান বন্দরের ইয়ার্ডে ফেলে রেখেছে। অভিযোগ উঠেছে রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর কৌশল হিসেবে এইসব কন্টেনার ছাড় করানো হচ্ছে না। অতিরিক্ত পণ্য আসার কারণে খালাসের ক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হচ্ছে, যার কারণে মালগুলো ওখানে পড়ে আছে। শুধু বন্দর নয়, 19টি অফডকও জমেছে আমদানি করা পণ্য বোঝাই FCL কন্টেনার। বর্তমানে অফডকগুলিতে 8,700 আমদানি এবং 8,300 রপ্তানির FCL কন্টেনার মজুত হয়ে আছে। অফডকও রহস্যজনকভাবে FCL কন্টেনার পণ্য ডেলিভারিতে ধীরে চলো নীতি নিয়েছেন আমদানিকারকরা। অনেক আমদানিকারক কিন্তু চট্টগ্রাম বন্দরকে স্টোরেজ হিসেবে ব্যবহার করছে, এবং আমরা যখন আমাদের 38 ধরনের আমদানি পণ্যবাহী কন্টেনার বের করতে যাই তখনও কিন্তু এই কন্টেনার জট বা যানজট নেতিবাচক প্রভাব ফেলছে আমাদের অপারেশনের উপর। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য বোঝাই কন্টেনার 4 দিন পর্যন্ত বিনা শুল্কে বন্দরে ইয়ার্ডে রাখার সুযোগ পান আমদানিকারক। পরবর্তীতে 20 ফুট সাইজের কন্টেনার $6, 40 ফুট কন্টেনারের জন্য $12 জরিমানা দিতে হয়। এভাবে প্রতিটি কন্টেনার $24 এবং $48 পর্যন্ত জরিমানা আদায় করে বন্দর। পবিত্র রমজানকে সামনে রেখে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানি হয়েছে বাংলাদেশে, কিন্তু কিছু কিছু ব্যবসায়ীর কূট কৌশলের কারণে বাজারে মার খেয়ে যাচ্ছে পণ্যের দাম। অভিযোগ উঠেছে ভোগ্যপণ্য সহ শিল্পের কাঁচামাল কৌশলে আটকে রাখা হচ্ছে বন্দরে, আর তাই এবার কঠোর হতে বাধ্য হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এইসব FCL কন্টেনার দ্রুত ছাড় করা না হলে 4 গুণ হারে মাসুল আদায় করবে বন্দর। এই অবস্থায় আমদানি করা পণ্য এবং কন্টেনার আগামী 9 মার্চের মধ্যে ডেলিভারিতে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্দেশনা মানা না হলে 10 মার্চ থেকে কার্যকর করা হবে প্রতিটি কন্টেনারের উপর 4 গুণ হারে মাসুল। কেউ যেন এখানে কন্টেনার রেখে দাম বাড়াতে না পারে কিংবা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা একটা নোটিশ দিয়েছি। 4 গুণ হারে মাসুল আরোপের ঘোষণা দিয়ে BGME সহ বন্দর ব্যবহারকারী প্রতিটি সংস্থাকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে শিল্পের কাঁচামালবাহী কন্টেনার আটকে যাওয়ায় কাস্টমসের জনবল সংকটকে দুষছে BGME। তারা আমাদেরকে বলছে লোকবলের কারণে তারা কিন্তু সময় দিতে পারছে না। একরকম আমরা আমাদের টাইম লাইনের যে প্রোডাকশন শিডিউলটা আমাদের লস করতেছি, প্লাস হচ্ছে ওয়ারফেন্ড আসতেছে, এইসব অনেকগুলো কারণে আমরা উই আর সাফারার। তবে নতুন মাসুল কার্যকর হলে 20 এবং 40 ফুট সাইজের প্রতিটি কন্টেনারে প্রতিদিনের জন্য জরিমানার পরিমাণ দাঁড়াবে 48 এবং 96 মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 15 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এই সময়ে রেলের লোকসান প্রায় 28,000 কোটি টাকা। এখনও 70% মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন, 60% ঝুঁকিপূর্ণ কোচ আর 63% ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে চলছে যাত্রী পরিবহন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় উন্নয়নে লোকসান বাড়ছে, এজন্য যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহন বাড়ানোর পরামর্শ তাদের। রেলওয়ে মহাপরিচালক জানালেন 1.5 দশকে পণ্য পরিবহনে তেমন নজর দেয়া না হলেও এবার নেওয়া হচ্ছে উদ্যোগ। নাজমুস সালেহির প্রতিবেদন। মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে গত 1.5 দশকে খরচ করা হয়েছে 1.5 লাখ কোটি টাকা। বেড়েছে রেল রুট, হয়েছে অবকাঠামোগত মেগা উন্নয়ন, তবে এসবে কোনো প্রভাব পড়েনি যাত্রী সেবা কিংবা অর্থনৈতিক উন্নয়নে।
এখনও অনলাইন কিংবা অফলাইনে টিকিটের জন্য হাহাকার। প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে নাকাল যাত্রীরা। বিপুল বিনিয়োগের পরও কোনো কোনো রুটে কমেছে ট্রেনের গতি। কটার ট্রেন কটায় আসে এটা টাইম টেবিল এখনো ঠিক হয়নি। আগে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টায় যাওয়া যেত দেওয়ানগঞ্জ পর্যন্ত তিস্তা এক্সপ্রেসে, আর এখন 6 ঘন্টার অধিক সময় লেগে যায়। আমরা যাইতে পারতেছি না, তার জন্য এইভাবে রিস্ক নিয়ে যাইতেছি। গত 1.5 দশকে বাড়ার পরিবর্তে কমেছে ইঞ্জিনের সংখ্যা। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন তা হয়েছে 263। ফলে মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। 60% রেলকোচ আর 63% রেল লাইনও ঝুঁকিপূর্ণ। চালকরা বলছেন প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। এগুলো হলো মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, এগুলো আমরা চালাচ্ছি আর কি। ময়মনসিং লাইনে 3-4টা জায়গায় 20 কিলোমিটার আছে এবং 50 কিলোমিটার গতিতে ট্রেন চালাইতে হয়। 15 বছর আগে রেলের গড় লোকসান ছিল প্রতি বছর 1000 কোটি টাকা। বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোকসান, যা এখন ঠেকেছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় উন্নয়নে বাড়ছে লোকসান। শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনে নজর দেওয়ার পরামর্শ তাদের। স্বাধীনতার পরেও আমরা দেখেছি বাংলাদেশ রেলওয়ের যে মোডাল শেয়ার যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রায় 40% ছিল, সেটা কমতে কমতে এখন কিন্তু 5% এসে ঠেকেছে। রেলকে যদি কিছুটা আয় বাড়াতে হয়, প্রথমেই তাদের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে হবে, এটার কোনো বিকল্প আমরা দেখছি না। রেলওয়ে মহাপরিচালক জানালেন পণ্য পরিবহন বাড়াতে নেওয়া হচ্ছে উদ্যোগ। পণ্য পরিবহনে আমরা পিছিয়ে গেছি। পণ্য পরিবহনের জন্য কিছু আমাদের ইঞ্জিন লাগবে, কিছু মালামাল পরিবহনের জন্য যদি আমাদের কিছু কন্টেনারের যে ফ্ল্যাট ওয়াগন সেগুলো সর্বদা সেগুলো আমরা কিনতে হবে। 3 থেকে 5 বছর এই সময়টা আমাদের লাগবে। আরও ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই বাড়ছে কন্টেইনার জট। গত 15 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। এরপরেও আয় তো বাড়েনি, উল্টো বেড়েছে লোকসানের বোঝা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যাত্রী বান্ধব প্রকল্পের কথা বাদ দিয়ে রেলের অফিসাররা শুধুমাত্র অর্থ খরচের বড় বড় প্রকল্পের দিকে নজর দিয়েছেন, যা একেবারে অপ্রয়োজনীয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চলেও রেল সেবা চলছে মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে। কোনো রকমের সংস্কার করে চালানো হচ্ছে এসব ইঞ্জিন, ফলে রেলে যাত্রী বাড়লে ব্যাহত হচ্ছে নিরবিচ্ছিন্ন সেবা। অন্যদিকে গত কয়েক বছরে আশঙ্কাজনকভাবে কমেছে পণ্যবাহী রেলের আয়। কর্তৃপক্ষ বলছে জনবল ও ইঞ্জিন সংকট সহ নানা কারণে রেলকে লাভজনক করা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে রেল খাত লাভজনক করতে অব্যবস্থাপনা দূর করতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। রংপুর রেল স্টেশনে যাত্রীদের এই চাপ লালমনিরহাটগামী 462 নম্বর লোকাল ট্রেনের। এই স্টেশনটি থেকে প্রতিদিন বিভিন্ন রুটে প্রায় 10,000 মানুষ যাতায়াত করেন। এখনও কম খরচ ও নিরাপদ যাতায়াতের জন্য অনেকেই রেলের উপর নির্ভরশীল। তবে যাত্রী বাড়লেও বাড়েনি সেবার মান। শিডিউল টাইমে আমাদের এই ট্রেনগুলো আসতেছে না, হ্যাঁ, এবং ট্রেনের যে মান, গুণগত যে মান থাকা দরকার, সেই গুণগত মানটাও কিন্তু সরকার আমাদেরকে দিতে পারতেছে না। যাতায়াতের ক্ষেত্রে আমরা খুবই ধীরগামিতা লক্ষ্য করতে পারি। আমাদের খুব প্রয়োজনীয় কাজ থাকলে কাঙ্ক্ষিত যে সময়ের মধ্যে যে কাজটি করার লক্ষ্য থাকে সেটাতে আমরা করতে পারতেছি না। বর্তমানে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে 13টি আন্তনগর, 4টি কমিউটার ও 6টি লোকাল ট্রেন নিয়মিত চলাচল করছে। 22টি ইঞ্জিনের মধ্যে 20টি সচল থাকলেও অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। নিরবিচ্ছিন্ন সেবা দিতে প্রয়োজন আরও অন্তত 15টি ইঞ্জিন। এই স্টেশন সুপারিনটেন্ডেন্ট বলছেন ইঞ্জিন সংখ্যা বাড়লে সেবার মান বাড়বে। মিনিমাম 10 থেকে 12টা ইঞ্জিন দরকার। আপনার মিটার গেজ মালগাড়িগুলো আসতে পারতেছে না, তারপর আমরা প্যাসেঞ্জার ট্রেনগুলো মাইর খাচ্ছে রাস্তায়, যার 2-3 ঘন্টা গাড়িগুলো মাইর খেয়ে যাচ্ছে। যাত্রী তো মানে অতৃপ্ত হয়ে যাচ্ছে। যদি ঠিকমতো চলতো তাহলে যাত্রী প্রচুর হতো। একই অবস্থা পাকশী রেলওয়ে ডিভিশনের। গেল 4 বছরে যাত্রীবাহী ট্রেন থেকে আয় বাড়লেও কমেছে পণ্যবাহী ট্রেন থেকে। তবে কর্তৃপক্ষ বলছে রেল খাতে সমভাবে উন্নয়ন না হওয়ায় লাভজনক করা সম্ভব হচ্ছে না। এছাড়াও রয়েছে নানা সংকট। এক কোচ নাই, 2 লোকোমোটিভও নাই, আবার জনবলও স্বল্পতা। যে কোনো উন্নয়ন একসাথে প্যারালালি সব মিলায় হলেই তবেই সেই উন্নয়নের আউটপুটটা ভালো আসে। বিশেষজ্ঞদের মতে দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ করা না গেলে রেল খাতকে লাভজনক করা সম্ভব হবে না। অব্যবস্থাপনার কারণে গত এক যুগে প্রায় 17,000 কোটি টাকা রেল খাতে লোকসান গুনেছে। এই লোকসান থেকে যদি আপনাকে উত্তরণ করতে হয় তাহলে পণ্য পরিবহনে যে সক্ষমতা এটি বাড়াতে হবে। উত্তরাঞ্চলে চলাচলকারী অধিকাংশ ইঞ্জিন পুরনো হওয়ায় যোগাযোগে গতি কমেছে। ফলে শতভাগ শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। একদিকে যেমন রয়েছে চরম ইঞ্জিন সংকট, অন্যদিকে রেল যোগাযোগের ক্ষেত্রে যেসব ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে সেগুলোর অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। সংশ্লিষ্টরা বলছেন রেল খাতকে লাভজনক করতে হলে
পুরো কাঠামোকেই নতুন আঙ্গিকে সাজাতে হবে, একই সাথে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে রেল কর্তৃপক্ষকে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ। তাদের অভিযোগ, মশক নিধনে সিটি কর্পোরেশন ও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মালেকা বেওয়া ও রানী বেগম বাড়িতে কয়েল জ্বালিয়ে টিভি দেখছেন। মশার হাত থেকে বাঁচতে শিক্ষার্থীরা দিনের বেলায় ঘরে মশারি টাঙিয়ে পড়াশোনা করছে। অধিকাংশ ড্রেনে দেখা যাচ্ছে লার্ভা ও মশার উপস্থিতি। মশার উপদ্রব থেকে রেহাই পাচ্ছেন না নগরবাসী। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশন ও পৌরসভা ড্রেন, ময়লা আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার না করায় সেগুলো মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। কয়েলও মানে না মশারি টানায় থাকি, তাও ঢুকে মশার ভিতরে। মশায় কামড়ায় বসে থাকলে কি করবো, মশা অনেক বেশি হয়ে গেছে। এই যে দিনের বেলা মশারি টাঙায় পড়াশোনা করতে হচ্ছে। মশার কীটনাশক ছিটাচ্ছে না এবং যে ঝোপঝাড়গুলো আছে সেগুলো পরিষ্কার হচ্ছে না। প্রচুর মশা, দিনে রাত্রে সবসময় তো মশা আছেই। সিটি কর্পোরেশন থেকে এখনো কোনো ব্যবস্থা দেখছি না। একই অবস্থা বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলায়। সপ্তাহ দুয়েক ধরে মশার প্রকোপ বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। পৌরবাসীরা বলছেন, প্রতি বছর মশক নিধনে কোটি কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হলেও কাজের কাজ হচ্ছে না কিছু। সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে বন্ধ হয়ে আছে ফগার মেশিন দিয়ে কীটনাশক প্রয়োগের কাজও। সিটি কর্পোরেশন প্রতিকার ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখন তো আর নেওয়া হয় না। অথচ মশার জন্য সিটি কর্পোরেশন থেকে লাখ লাখ কোটি কোটি টাকা বরাদ্দ হয়। এখনো কোনো ওষুধ ব্যবহার হয়নি। চারিদিকে মশার অত্যাচার, বাসাতে কয়েল টয়েল দিয়ে ঠিক যাচ্ছে না। তবে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, মশার লার্ভা ধ্বংসে ড্রেনগুলোতে নিয়মিত দেয়া হচ্ছে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড কীটনাশক ওষুধ। লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড এই ওষুধ প্রয়োগের মাধ্যমে মশা নিয়ন্ত্রণের প্রচেষ্টা আমাদের রয়েছে। আমাদের দক্ষ কর্মী রয়েছেন যারা প্রতিদিন আমাদের সকাল থেকে শুরু হয়ে এই কার্যক্রমটা পরিচালনা করে থাকি আমরা। সংশ্লিষ্টরা জানান, মশার উপদ্রব কমাতে বিভাগের ৮ জেলায় প্রতি বছর লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড ওষুধ কিনতে ব্যয় হয় প্রায় ২০ কোটি টাকা। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরও থাকছে, জুলাই বাংলাদেশ সফরে আসছেন রিজওয়ানরা। ভারত পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব বিসিবির, ইতিবাচক সারা পিসিবি পরিকল্পনায় রেখেছে বিসিসিআই। Calendar is very hectic and there is no slot, then it's very difficult, but we will definitely look. Will you see India? Whatever request is made to us. চলতি বরু মৌসুমে নাটোরের ৪ উপজেলায় অন্তত ৭০টি সেচ পাম্প চুরি হয়েছে। জেলায় ট্রান্সফরমার সহ মিটার ও বৈদ্যুতিক তারও চুরি করেছে সংঘবদ্ধ চক্র। কৃষক ও পল্লী বিদ্যুৎ সমিতি থানায় অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পায়নি বলে অভিযোগ। তবে পুলিশ বলছে, বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নাটোরের নলডাঙ্গার পূর্ব মাধবনগর গ্রামের বাসিন্দা সবুজ হোসেন হালতি বিলে তার পরিবারের প্রায় ২০ বিঘা জমিসহ আরও কিছু জমিতে সেচ প্রদান করেন। গত ১৭ ফেব্রুয়ারি রাতে তার সেচ পাম্প চুরি হয়। ৪০,০০০ টাকা খরচ করে নতুন সেচ পাম্প বসাতে ৭ দিন সময় লাগে। ওই সময় সেচ দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হয় তার ফসল। চুরি হয়ে যাওয়ার পর আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং ৫-৬ দিন সেচতে পারিনি। টাকা সংগ্রহ করে নতুন মোটর কিনে এনে সেট করতেছি। একই রাতে সবুজের পাশেই বকুল সর্দারের সেচ পাম্পও চুরি হয়। হালতি বিলের পাশেই চলন বিলেও ঘটছে একই ঘটনা। চলতে বড় মৌসুমে জেলার নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় গত ২.৫ মাসে অন্তত ৭০টি সেচ পাম্প চুরি হয়েছে। চুরি নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশের টহল দাবি কৃষকদের। প্রতিটা জায়গায় মোটর হারায় এরকম করে, পুলিশেও করতে পারে না, আর খোঁজ খবর ধরতেও পারে না, নিতেও পারে না, কেউ ধরতেও পারে না। সেচের খুবই ক্ষতি হচ্ছে। মনে করেন পুরা স্ক্রিম আমাদের পড়ে আছে, এখন মেশিন কিনতে পারেনি। ১ লক্ষ টাকার মতো খরচ হবে এগুলো করতে গেলে। এখানে যদি পুলিশ টহল থাকতো তাহলে আমরা উপকৃত হতাম।
শুধু সেচ পাম্পেই না, জেলা জুড়ে পল্লী বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমারও চুরি হচ্ছে। চুরি করে চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যায় চোর চক্র। নম্বরে টাকা পাঠালে ফেরত দেয়া হয় মিটার ও ট্রান্সফরমার, নইলে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন মিটার নিতে 12,000 ও ট্রান্সফরমার নিতে 35,000 টাকা খরচ করতে হয়। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ, চোরদের নম্বর থাকায় প্রয়োজনীয় উদ্যোগ নিলেই তাদের ধরা সম্ভব, কিন্তু পুলিশ এ বিষয়ে উদাসীন। ট্রান্সফরমার চুরি হয়, মিটার চুরি হয়, এগুলো আমরা গ্রাহক ভুক্তভোগী খুব ক্ষতিগ্রস্ত হয়। মিটার চুরি করে নিয়ে যাচ্ছে, সিরকুট দিতে নাম্বার দিয়ে যাচ্ছে, অনেক টাকা দিলেই ওরা মিটার আবার ঘুরত দেয়। এই বিষয়ে আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা ইতিমধ্যে ব্যাপক ব্যবস্থা নিয়েছি। তবে প্রশাসনের যে তৎপরতা সেটা একটু আমরা ওনাদেরকে চিঠি দিয়েছি। প্রশাসন যদি আরো অধিক তৎপর হয় তাহলে আমার মনে হয় চুরিটা আরো রোধ করা সম্ভব হবে। তবে জেলা পুলিশ বলছে, নকল এনআইডি দিয়ে চোর চক্র মোবাইলে সিম সংগ্রহ করায় তাদের শনাক্ত করা যাচ্ছে না। তবে সেচ যন্ত্রাংশ চুরি রোধে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের যে টহল টিমগুলো রয়েছে, আমাদের যে থানার নিয়মিত টিম যেগুলো রাত্রে টহলে থাকে, তাদের মাধ্যমে আমরা নজরদারি বাড়ানোর চেষ্টা করছি এবং আমরা কাজ করে যাচ্ছি। বড় মৌসুমে আবাদের জন্য জেলায় প্রায় 42,000 সেচ পাম্প ব্যবহার হচ্ছে। সময় সংবাদ, নাটোর। কোনো কাজে আসছে না 32 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের বেলকুচি আঞ্চলিক সড়কের সাবলেন। নির্বিঘ্নে ধীরগতির যানবাহন চলাচলের জন্য 20 কিলোমিটার সড়কটি নির্মাণ করা হলেও তা এখন ব্যবহার হচ্ছে গবাদি পশুপালন, খড়ের গাদা, কাঠের গুঁড়ি রাখাসহ বিভিন্ন কাজে। এজন্য সড়ক ও জনপথ বিভাগে নজরদারির অভাবকে রুশছেন এলাকাবাসী। রিঙ্কু কুণ্ডুর প্রতিবেদন, ছবি তুলেছেন অমৃত সেন। তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর। এখানকার উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের সুবিধা, জেলা সদরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা দ্রুত করা ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে নতুন একটি সাবলেন সড়ক নির্মাণ করা হয়। 2014 সালে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের পাশে ধীরগতির যান চলাচলের জন্য প্রায় 20 কিলোমিটার সাবলেনটি নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 32 কোটি টাকা। তবে সড়কটি কোনো কাজে আসছে না। কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এটি এখন ব্যবহৃত হচ্ছে গবাদি পশুপালন, খড়ের গাদা, কাঠের গুঁড়ি রাখা সহ বিভিন্ন কাজে। এতে বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ধীরগতির যানবাহন। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগ দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ না করায় এমন পরিস্থিতি, অভিযোগ এলাকাবাসীর। এতটাই নিম্নমানের কাজ যা বলার মতো না। জায়গায় জায়গায় খালি পাল্লা, কেউ গরু বান্ধা থই। ছোট যানবাহন চলাচল যদি এই রাস্তাটা দিয়ে করতো তাহলে আমার মনে হয় যে এরকম অ্যাক্সিডেন্ট হইতো না। অতি শীঘ্রই রাস্তাটা যদি মেরামত করে দিত আমাদের অনেক সুবিধা হইতো আর কি। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, আঞ্চলিক এই সড়কটি পাবনা পর্যন্ত মহাসড়ক করার জন্য 1000 কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ থেকে এনায়েতপুর হয়ে আমরা কুইজরি এবং ওদিকে হলো বেড়া, সাথিয়া, মাতপুর, এটা একটা আমরা কানেক্টিভিটি আমরা কাজ করতেছি। আমরা এখানে একটা প্রকল্প আমাদের বর্তমানে আমাদের হাতে নেওয়া হয়েছে, এটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। এটা এই প্রকল্পটা হয়ে গেলে এই যে সড়কটার কথা বলতেছি, এই সড়কটাকে আমরা 34 ফিট প্রচেষ্টায় উন্নীতকরণ করে ফেলব। এই আঞ্চলিক সড়কটি দিয়ে বেলকুচি, এনায়েতপুর ও চৌহালি উপজেলার প্রায় 13 লাখ মানুষ যাতায়াত করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেখছেন সকালের সময়। এফটিপির বাইরে ভারতকে নিয়ে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনে বিসিসিআইকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, সময় বের করতে পারলে ভেবে দেখবেন তারা। তবে ক্যালেন্ডারের বাইরে জুন জুলাইয়ে বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নাকি রাজি হয়েছে পাকিস্তান। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের মাটিতে ভারত সহ 3 দল নিয়ে একটি ট্রাই নেশন টি20 সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি এবং বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন নাকি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বিসিসিআই কর্মকর্তাদের এই বিষয়ে একটা প্রস্তাবও দিয়েছেন। তবে বিসিসিআই কর্মকর্তারা এই আলোচনা নিয়ে এখনো খুব একটা সিরিয়াস নন। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আনন্দে আত্মহারা ভারতীয়রা, ফ্যানরা তো বটেই, বিসিসিআই কর্তারাও।
দুবাইয়ে ক্রিকেট ক্লাসিকো মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ বোর্ডের একাধিক কর্মকর্তাও। বাংলাদেশ ভারত আর ভারত পাকিস্তান ম্যাচের ফাঁকেই নাকি বিসিসিআই কর্তাদের বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের কাছ থেকে এখনো এ বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। আমাদের ক্যালেন্ডার দেখতে হবে, কোনো স্লট ফাঁকা নেই। এফটিপির বাইরে সিরিজ খেলা কঠিন, তবুও আমরা চেষ্টা করব। তবে সবুজ সংকেত মিলেছে পাকিস্তানের কাছ থেকে। শোনা যাচ্ছে জুন জুলাইয়ে এফটিপির বাইরে বাংলাদেশে আলাদা সিরিজ খেলতে দল পাঠাতে রাজি হয়েছে পিসিবি। কেবল ভারতের চাওয়াতেই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। প্রায় 3 দশক পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হয়েও সব ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে পারেনি পাকিস্তান বোর্ড, তাই ক্ষোভ রয়েছে তাদের। বিশ্ব ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি ফেরাতে অন্যান্য বোর্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টায় পিসিবি। বাংলাদেশে বাড়তি সিরিজ খেলতে সম্মত হওয়া সেটারই প্রমাণ দেয়। তবে ভারতের সঙ্গে সম্পর্ক আগের মতোই শীতল, যদিও সামনাসামনি তা স্বীকার করতে নারাজ বিসিসিআই সহসভাপতি। আমাদের দুই বোর্ডের মধ্যে দারুণ সম্পর্ক। পিসিবি সবসময় বিসিসিআই এবং আইসিসিকে সমর্থন দেয়। ক্রিকেটের স্বার্থে সেটা বজায় রাখবো আমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে বলে দাবি করেন বিসিসিআই সহসভাপতি। দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উন্নতিতে একসঙ্গে কাজ করার বুলি আওড়ান মোড়ল বোর্ডের এই কর্তা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দুঃসংবাদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিততে এসে কোনো ম্যাচ না জিতে ঘরে ফিরতে হতে পারে টাইগারদের। অন্তত পিন্ডি আবহাওয়া বিভাগ বলছে সেরকমই। 27 ফেব্রুয়ারি দিনভর থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস আছে। ম্যাচ ভেন্যু থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার নিয়ন মোহাইমেন। চ্যাম্পিয়ন হতে পাকিস্তানে যাচ্ছি, সম্ভবত এই একটা কথা শান্ত না বললেও পারতেন, কারণ এই কথাটার পর থেকেই যে আর কিছুই পক্ষে থাকছে না বাংলাদেশ ক্রিকেটের। চ্যাম্পিয়ন্স ট্রফির একদম শুরু থেকেই নানা বাধা বিপত্তিতে জেরবার টাইগাররা। ভুলভাল কম্বিনেশন আর সিনিয়র ক্রিকেটারদের হটকারিতায় টুর্নামেন্টটাই শেষ হয়ে গেল লাল সবুজের। কিন্তু এর পরেও আশা ছিল সবার মনে, ফিরে আসার আগে অন্তত একটা জয় যেন থাকে শান্তর পকেটে। কিন্তু বাংলাদেশের সেই বারাভাতে ছাই দিতে প্রস্তুত পিন্ডির আবহাওয়া। ওয়েদার ফোরকাস্ট বলছে 27 ফেব্রুয়ারি সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাত 12টা থেকেই শুরু হবে বৃষ্টিপাত, সঙ্গে তাপমাত্রাও নেমে আসবে 15 ডিগ্রিতে। ভোর পর্যন্ত থেমে থেমে বৃষ্টির পর সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত ঠিকঠাক থাকবে পরিস্থিতি। তবে এখানে খুশি হওয়ার কিছু নেই বাংলাদেশ দলের জন্য, কারণ দুপুর 12টা থেকেই যে আবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর যত সময় গড়াবে সেই বৃষ্টির মাত্রা কেবল বেড়েই চলবে বলে জানাচ্ছে ইসলামাবাদ আবহাওয়া কর্তৃপক্ষ। বাংলাদেশের এক ম্যাচ জয়ের যে স্বপ্ন তা আরো বড় ধাক্কা খাবে যখন জানবেন বৃষ্টির এই সম্ভাবনা প্রায় 40%। তবে বেলা গড়িয়ে বিকেল হয়ে আসতেই তা বেড়ে দাঁড়াবে 70 ভাগে, আর সূর্য ডোবার সময় হতে হতে তা প্রায় 100 ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য পক্ষে থাকলে ম্যাচ যদি হয়ও সেটা হতে পারে কার্টেল ওভারে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। প্রায় 2 ঘন্টা পর নয়াপল্টনে পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে। কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট, 2 জনকে জীবিত উদ্ধার। 2টি ফ্লোরে সব পুড়ে ছাই, জানা যায়নি কারণ। এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুয়েট। সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত জানালো প্রশাসন। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ে।